ওয়েলকাম টু ক্লাসরুম 2.0। আজ আমরা ক্লাস 5-এর জুলাই মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে নতুন করে, সেটার প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। তো প্রথমটা দেখো, বাংলার কি বলছে। 1 নম্বর কোশ্চেন, আইড়ে ছুটে ছোট্টরা, ছোটদের কেন ছুটে আসতে বলা হয়েছে? তো এটা গল্প বুড়ো কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে উত্তরটা হবে, গল্প বুড়ো কবিতায় থুতথুড়ে বুড়োর ঝোলায় যে নানান রূপকথার জিনিস রয়েছে তা দেখার জন্যই ছোট্টদের ছুটে আসতে বলা হয়েছে বা ছুটে আসতে হবে। তো একে থেকে 2-এরটা কী আছে, আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। জওয়ানদের ঘাঁটিটা কোথায় ছিল? সবাই জানি লাদাখের এক নির্জন স্থানে জওয়ানদের ঘাঁটিটি ছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দারোগাবাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য কারা ছিল? দারোগাবু ও হাবু কবিতায় মেজদার পোষ্য কারা ছিল? না 8টি কুকুর ছিল। পরের প্রশ্নটা দেখো, 4টা, উলগুলান কাদের লড়াই ছিল? তাহলে হুল লড়াইটা ছিল আদিবাসীদের, আর উলগুলান ছিল মুন্ডাদের লড়াই। ওকে। তো 5-এরটা হচ্ছে, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কবি সভা বসবে? না রক্ত জবা ঝোপের কাছে কবি সভা বসবে। 6-এরটা কি, না তাই বুঝি বিমলার কমে গেছে দামি। বিমলার কেন মনে হয়েছে যে তার দাম কমে গেছে? তো উত্তরটা কি হবে দেখো, বিমলার দাদা ও ভাই অবনী আদর ও খাবার সবের সময় বেশি পায় তার থেকে, মানে বিমলার থেকে, অথচ দরকারে তাকেই মানে বিমলাকেই সব কাজ করে দিতে হয়। তাই তার মনে হয়েছে যে পরিবারের সকলের কাছে তার দাম কমে গেছে। ওকে। এরপর 7-এরটা বলেছে, ও যেন দিনের বেলাকার রাত্রির। কোন সময়টিকে লেখক দিনের বেলাকার রাত্রির বলেছেন? ছেলেবেলা গল্পে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ছুটির দিনগুলোতে দুপুরবেলায় ছাদে সময় কাটাতেন। এই দুপুরবেলার সময়টিকেই লেখক দিনের বেলাকার রাত্রির বলেছেন। এরপর 2-এর দাগের নিজের ভাষায় উত্তর দিতে বলেছে। 1-একটা দেখো, গল্পপুরো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লেখিত হয়েছে? গল্পপুরো কবিতায় পক্ষীরাজ, যক্ষীরাজ, রাজপুত্তুর, দত্তি দানব, তেপান্দরের মাঠ, হট্টমেলার হাত, কেশবতী রাজকন্যা, সার বাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতির টলটলে জল প্রভৃতি রূপকথার প্রসঙ্গ উল্লেখিত আছে। 2-এরটা বলেছে, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। জোয়ানদের এই শীতকাল যাপনের কথা কীভাবে বুনোহাঁস গল্পে ফুটে উঠেছে তা লিখতে বলেছে। তো উত্তরটা দেখো, লাদাখে এক নির্জন স্থানে জোয়ানদের ঘাঁটি ছিল। একটি বুনো হাঁস আহত হয়ে সেখানে পড়ে গেছিল এবং আরেকটি হাঁস তার সাথেও নেমে এসেছিল। জোয়ানরা হাঁস দুটিকে তাঁবুতে রেখে দিয়েছিল এবং যত্ন করত। এরপর জোয়ানদের যত্নে আহত হাঁসটি সেরে উঠেছিল। তারপর একদিন তারা দেখলো 2টো হাঁস উড়ে চলে গেছে। এইভাবেই জোয়ানদের কথা বুনো হাঁস গল্পে ফুটে উঠেছে। পরের প্রশ্ন দেখো, বলছে, নালিশ আমার মন দিয়ে খুব, শুনুন বড় বাবু। থানায় বড়বাবুর কাছে হাবু কি নালিশ জানিয়েছিল? হাবু বলেছিল যে তার 4 ভাই তারা একটা ঘরে একসঙ্গে থাকে, আর সেই ঘরেতেই তার বড়দা 7টি বিড়াল পুষত, মেজদা 8টা কুকুর পুষত এবং শেষদা 10টা ছাগল পুষতেন। তাই এর জন্যই ঘরে খুব গন্ধ হতো। তো তার জন্যই তার ঘরে থাকতে খুব কষ্ট হতো। হাবু এই নালিশ করেছিল থানা বড়বাবুর কাছে। তো 4-একটা বলেছে, এতোয়াকে দেখলেই মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। উদ্ধৃতিটির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও। এতোয়া একটি 10 বছর বয়সী আদিবাসী ছেলে ছিল। সে গ্রামের জমিদারে রাখালি করত, হাটের দোকান ঝাড় দিত, আমবাগানে বস্তা নিয়ে টক আম শুকনো কাঠ কুড়োতো। এছাড়াও মাটি খুঁড়ে আলু বার করত, মজা পুকুরের পাড় থেকে শাক তুলত, তারপর গরু মোষ দিয়ে ডুলং নদী পেরিয়ে সুবর্ণরেখার চড়ায় যেত। সবুজ ঘন ঘাস বনে গরু মোষ চড়ত, আর সে কী করতো না, সে জাল দিয়ে মাছ ধরতো। এসব করতো আর মনে মনে নিজেকে রাজা ভাবত। তাই এতোয়াকে দেখলে দুরন্ত এক বাচ্চা ঘোড়া বলে মনে হতো। এরপর দেখো 2-5-একটা, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। তারপর কি ঘটলো তা পাখির কাছে ফুলের কাছে কবিতার অনুসরণে লেখো। তো উত্তরটা দেখো, ছিটকিনি খুলে ঘর থেকে বেরিয়ে কবি দেখলো ঝিমধরা শহরটা থরথর করে কাঁপছে। মিনারটাকে দেখে কেউ ডাকছে বলে মনে হয়েছিল এবং পাথরঘাটার গির্জাটা লাল পাহাড়ের ঢেউ মনে হয়েছিল কবি। এরপর দারোগাতলা পেরোতেই কবি শুনতে পান কেউ আয় আয় বলে ডাকছে। তিনি এও দেখেন লাল দিঘির পাড়ে জোনাকিদের সভা বসেছে। তারা জানায় সন্ধ্যাবেলা রক্তজবা ঝোপের কাছে কাব্য হবে। তাই কবি অগত্যা ছড়ার বই খুলে নিজের মনের কথা বলতে থাকেন।
এবার 6টা দেখো, বিমলার অভিমান কবিতার অনুসরণে বিমলার অভিমানের কারণগুলো কী? না, বিমলার অভিযান কবিতায় বিমলা সকাল থেকে সন্ধে সব কাজ করে, কিন্তু খাবার সময় তাকে কম খেতে দেওয়া হয়। তার মা তাকে বলে যে দাদা বড় তাই বেশি খাবে, এবং ছোট ভাই অবনী সে ছোট তাই বেশি খাবে। তাই দাদা ও ভাইকে বিমলার থেকে বেশি ক্ষীর দিয়েছে মা, সেই জন্য বিমলার খুব অভিমান হয়েছে। পরের প্রশ্ন দেখো, 7টা, ছাদটা ছিল আমার কোতাবে পড়া মরুভূমি। ছেলেবেলা রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কীভাবে স্মরণ করেছেন? উত্তরটা দেখো, ছেলেবেলা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তেতলার ছাদটি তার কাছে বইয়ে পড়া মরুভূমির মতো লাগতো। ছাদটি চারিদিকে ধু ধু করতো, হু হু করে গরম বাতাস ছুটে যেত ধুলো উড়িয়ে, আকাশের নীল রং ফিকে হয়ে যেত। ঠিক আছে, এখানে স্পেলিংটা একটুখানি ভুল হয়েছে, দেখো ধু ধু হবে আর এটা হু হু হবে। ওকে, তো ঠিক আছে। এরপর 3টা দেখো, 3টা সন্ধি করতে বলেছে। মিশিযুক্ত কালো সমান মিশ কালো হবে, এত যুক্ত দিন সমান একদিন হবে, বড় যুক্ত ঠাকুর সমান বট ঠাকুর হবে, সৎ যুক্ত গ্রন্থ সৎগ্রন্থ, দিকযুক্ত নির্ণয় সমান দিক নির্ণয়। ওকে, এরপর আমরা 3-2 প্রশ্নে চলে এসেছি। তো এখানে কী বলেছে, নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে তা লেখো। 1 নম্বরে আছে প্রচ্ছদ। প্রচ্ছদটা কী হয়েছে? প্রযুক্ত ছদ সমান প্রচ্ছদ। তাহলে এর নিয়মটা কি না, স্বরধ্বনির সাথে ছ থাকলে ছ বদলে ছয়ে ছয়ে হয়ে যায়। ওকে, আর 3-2 দেখো কি বলছে, 3-2 দেখো বলছে স্বরধ্বনি পরে থাকলে কি আসে, 3-2 প্রাগৈতিহাসিক কি হবে, তাহলে এটা প্রাক যুক্ত ঐতিহাসিক সমান প্রাগৈতিহাসিক। এখানে ক আর ওই যোগ হয়ে গয়ে ওই হবে। তো স্বরধ্বনি পরে থাকলে প্রথম ধ্বনিটি পাল্টে গিয়ে তার তৃতীয় ধ্বনি হবে। তো পরে দেখো স্বরধ্বনি পরে আছে ওইটা স্বরধ্বনি, তাহলে প্রথমে যেটা আছে ক তার তৃতীয় বর্ণ হচ্ছে, তৃতীয় বর্ণ মানে কি ক খ গ, 3 নম্বর বর্ণটা। তাহলে 3-এরটাও তাই, সদিচ্ছা সৎযুক্ত ইচ্ছা ত যুক্ত হর্ষই সমান দি হবে, এটাও তাই স্বরধ্বনি পড়ে আছে, প্রথম ধ্বনিটি তাই পাল্টে গিয়ে তার তৃতীয় বর্ণটি হয়েছে, মানে ত এর তৃতীয় বর্ণটি ত থ দ। 4টা বলেছে বিদ্যুৎ বেগ, তাহলে বিদ্যুৎযুক্ত বেগ, এখানে ব পরে থাকলে বর্গের প্রথম ধ্বনিটি পাল্টে গিয়ে তৃতীয় বর্ণ হবে। ওকে, 5-এরটা হচ্ছে পদ্ধতি, পদ যুক্ত হতি, দ যুক্ত হ সমান দয়ে ধয়। ওকে, এবার ইংলিশটা দেখো, একটা প্যাসেজ দিয়ে দিয়েছে যে কি বলছে দেখো, হান্ট দ্য টিম লিডার, হান্ট নামে একজন টিম লিডার যে সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, পর্বতারোহীদের 2টো টিম সিলেক্ট করেছিল। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, মানে প্রথম টিমটাই ছিল টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স নামে 2জন, হোয়াইল যেখানে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড অফ দ্য সেকেন্ড টিম, যে দ্বিতীয় টিমটা কে ছিল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 to reach the summit of Mount Everest. প্রথম টিমটা 26শে মে 1953 সালে যাত্রা শুরু করেন। The two men made it up to about 300 feet short of summit, মানে প্রথম দলের যে 2জন তারা ওই চূড়া থেকে 300 মিটার নিচ পর্যন্ত যেতে পারেন। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং অ্যান্ড ইয়ার রিচড, যেটা তখন পর্যন্ত ছিল সবচেয়ে মানুষের যাওয়ার পক্ষে সবচেয়ে বেশি যাওয়া। দে আর ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টেড ব্যাড ওয়েদার, এবং সেখান থেকে তারা ফিরে আসতে বাধ্য হয় কারণ আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার জন্য। ওকে, এরপর অ্যাক্টিভিটি মানে কি বলেছে, চার্লস ট্রু ফলস করতে বলেছে। তো 1 নম্বরে চার্লস ইভান্স ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স, চার্লস ইভান্স প্রথম টিমের সদস্য ছিলেন, এটা ট্রু হবে। ওকে, তবে 2 নম্বরে হিলারি ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, হিলারি কি টিম লিডার ছিল না, টিম লিডার ছিল হান্ট, তাহলে এটা ফলস হবে। ইচ টিম হ্যাড 2 মেম্বার্স, প্রত্যেক দলে 2টো করে সদস্য ছিল, এটা সত্যি। ওকে, এরপর অ্যাক্টিভিটি 2, হু আর দ্য সেকেন্ড টিম, দ্বিতীয় টিমটাতে কে ছিল, দ্বিতীয় টিমটা কে ছিল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড অফ দ্য সেকেন্ড টিম। তারপরে বিয়েরটা কোশ্চেনটা দেখো, নেম দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম, ফার্স্ট টিমের মেম্বারের নাম লিখতে বলেছে। নেম অফ দ্য members of the first teams are Tom Bordillon and Charles Evans. সেটা বলছে by what distance did the first team fall short of summit, না কত দূরত্ব থেকে ফিরে আসতে হয়েছিল, না ফার্স্ট টিম ফল শর্ট অফ দ্য সামিট বাই 300 ফিট। ওকে, এরপর অ্যাক্টিভিটি 3টা দেখে নেব। অ্যাক্টিভিটি 3 বলেছে পার্সোনাল পুনঃ লিখতে বলেছে।
তো এটা বলেছে রিনা ইজ ফন্ড অফ প্ল্যান্টস, তাহলে রিনার বদলে পার্সোনাল প্রোনাউন কী হবে? সি হবে। সি ওয়াটার্স দেম এভরিডে। রেখা, আশা অ্যান্ড মিনা আর 3 সিস্টার, 3 জন আছে, রেখা, আশা আর মিনা, তাহলে পার্সোনাল প্রোনাউন হবে দে। দে গো টু স্কুল টুগেদার। দীঘা ইজ এ ফেমাস ট্যুরিস্ট স্পট। দীঘা, তাহলে এটা কী হবে? দীঘাটা হবে ইট ইজ এ বিউটিফুল প্লেস। অ্যাক্টিভিটি 4 বলেছে রাইট 4 সেন্টেন্স অন এ ক্লিয়ার নাইট স্কাই। ক্লিয়ার নাইট স্কাই সম্বন্ধে 4টে লাইন লিখতে বলেছে। ওকে, ক্লিয়ার নাইট স্কাই ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড আই লাভ ইট। We see the moon and many stars in the clear night sky. It looks very colorful to see night sky on a higher area like hills. Our minds get better when we see clear night sky. 4টে লাইন হয়ে গেল। মানে ক্লিয়ার নাইট স্কাই ইজ ভেরি বিউটিফুল, খুব সুন্দর, যেটা আমি খুব ভালোবাসি। উই সি দ্য মুন অ্যান্ড মেনি স্টার্স ইন দ্য ক্লিয়ার নাইট স্কাই। পরিষ্কার রাতের আকাশে আমরা চাঁদ এবং অনেক তারা দেখতে পাই। ইটস লুকস ভেরি কালারফুল, এটা খুবই উজ্জ্বলময় দেখায়। টু সি দেখতে, নাইট স্কাই রাতের আকাশটা, অন হায়ার এরিয়া লাইক হিলস, মানে পাহাড় পর্বত উঁচু জায়গা থেকে দেখতে খুব ভালো লাগে। আর মাইন্ডস গেট বেটার, আমাদের মন খুব ভালো হয়ে যায়। হোয়েন উই সি ক্লিয়ার নাইট স্কাই, যখন আমরা পরিষ্কার রাতের আকাশ দেখতে পাই। এবার অঙ্কটা দেখো, 1 নম্বর বলেছে 6-এর স্থানীয় মান 6 × 100, এই স্থানীয় মান যুক্ত সংখ্যাটি কত? 6 × 100 মানে 600, মানে শতকের ঘরে 6টা হতে হবে। তা দেখবো আমরা কোনটাতে শতকের ঘরে 6 আছে। তো এই কটার মধ্যে একমাত্র বিয়েরটাতেই শতকের ঘরে 6 আছে, এই যে, তাহলে উত্তর হয়ে যাবে এটা। এবার ক্ষয়েরটা দেখো, নিচের সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? তা 18, 2, 18, 8, 18, 0, 18, 6, তাহলে এটাই হবে 18, 0, ঠিক আছে। তারপরে গয়েরটা দেখো, 138 × 29, তাহলে এটা কোনটা হবে? 138 × 29 মানে কি? 138 × 29, মানে একবার আমরা কি করি? একবার করি 138কে 9 দিয়ে গুণ, আর একবার কি করি না 138কে 20 দিয়ে গুণ। তাহলে দেখবো কোনটা আছে, এটা আছে, তাহলে এটাই হবে। ঘয়েরটা বলেছে নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3, সেই দুটি সংখ্যা হলো। সাধারণ উৎপাদক মানে কি? 3 দিয়ে ভাগ যেতে হবে। দেখি কোনটা 3 দিয়ে ভাগ যায়। 21 যাবে, এখানে 10টা যাবে না, এখানে 17 যাবে না, 24 যাবে, এখানে 18 যাবে, কিন্তু 14 যাবে না। কিন্তু এটাতে দেখো 12 আর 15 দুটোই 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3, 4, 12, 3, 5, 15, ওকে, তাহলে এটাই উত্তর হবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে, এটা সত্যি না মিথ্যা? তাই তো। তা দুটি মৌলিক সংখ্যা আমি ধরি 3 আর 5 যদি নেই, তাহলে দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় কী হবে? সবসময় 1 হবে। তাহলে 1 হওয়া মানে সংখ্যাগুলোর থেকে ছোট, তাহলে এখানে এটা ভুল তথ্য। 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান 10। তাহলে আমরা দেখব 10,000 মানে যদি লিখি 10,000, কীরকম করে লিখতে হবে? 10,000, ঠিক আছে। তাহলে 10,001, 10,000, তাহলে এটা হবে 1। 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটি, দশকের ঘর কোনটা? 1, এটা 10, এটা 100, তা দশকের ঘরের স্থানীয় মান কত? 0 আছে, তাহলে এটা ভুল। এরপরে গয়েরটা বলেছে 225 টাকার মূল্যের 121টি বইয়ের দাম কত? এটা যোগ করেছে, যোগ কি হবে? হবে না, কারণ একটা বইয়ের দাম যদি 225 টাকা হয়, তাহলে 221টি বইয়ের দাম কী হবে? গুণ হবে। তো 225 × 221, এটা গুণ চিহ্ন হলে, তো যোগ চিহ্নটা গুণ চিহ্ন হবে, তাহলে এটা ভুল। সবচেয়ে বড় সংখ্যা দিয়ে 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য। 55 ও 22কে সবচেয়ে বড় 11 দিয়ে ভাগ করা যাবে, তার থেকে বেশি কিছু যাবে না। কারণ দেখো 55 আর 22, 11 দিয়ে যদি করি 11, 5, 11, 55, 2, 11, 22, এর থেকে বেশি যাবে না, তাহলে এইটা হলো ঠিক। এরপর দেখো বলেছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মিলতে হবে। তো কোনটার সঙ্গে কোনটা হয় দেখি। 25, 0, 250, তাহলে এখানে হবে এটা যদি আমি যোগ করি, দেখো 20, 20 পর 50,000 যদি যোগ করি, ধরো 20
কটা শূন্য আছে? 1 2 3 4 5 6টা। তাহলে 1 2 3 4 5 6টা। তারপরে 5-এর পিঠে 1 2 4টে শূন্য, তাহলে 1 2 3 4টে। তাহলে এই তারপরে 200 200 আর 50, মানে 50। তাহলে এটা যোগ করলে কত হবে? 0 5 2 0 5 2। দেখি 250 কোনটায় আছে? 250 এটা। তাহলে এটার সঙ্গে হয়ে যাবে এটা, ঠিক আছে। এরপর 25,000, এটা দেখি 25,250, 25,520। তাহলে 25,000, এটা কত? 25,520। তাহলে এটার সঙ্গে হয়ে যাবে এটা। আর এটার সঙ্গে 25,250, দেখো দুটো 2 3 4, দুটো 10,000 মানে 20,000। দুটো 10,000 মানে কত? 20,000, তাই তো। আর দুটো 1,000, 2 3 4 5টা 1,000, তার মানে 5,000। আর এখানে দুটো 100 আছে, মানে 200। আর একটা 10, দুটো 10, তিনটে 10, এটা 10 হবে, 4টে 10, 5টা 10। তাহলে হবে 0 5 2 5 25,250। তাহলে এটা হয়ে যাবে এটা হবে। এরপর বলেছে তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, বর্তমানে তোমার মায়ের বয়স 36, তো 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে এখন মায়ের বয়স কত? 36। তো 36-এর থেকে তো আমার বয়স কত হবে? 25 বছর ছোট, তার মানে হয়ে যাবে 11 বছর আমার বয়স। তাহলে আমার এখন বয়স 11 বছর আর মায়ের বয়স 36 বছর, তাই তো। 2 বছর পর, তা 2 বছর পর 36-এর সঙ্গে 2 যোগ, মায়েরও 2 বছর বেশি হবে, আমারও 2 বছর বেশি হবে। তাহলে 36 মায়ের হয়ে যাবে, 36 মায়ের হয়ে যাবে কত? 36 আর 2 38, আর আমারটা হয়ে যাবে কত? 11 2 13। তাহলে এই দুটো যোগ করে দিতে হবে, 11 4 5। দুজনের বয়স সমষ্টি হবে 51 বছর। ওকে, এবার মৌলিক উৎপাদের সাহায্যে লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে দেখি 45 আর 75। তো 5 দিয়ে করি আমরা, 5 9 45, 5 75। তারপরে দেখি 3 দিয়ে, 3 3 9, 3 5 15। তাহলে অতএব লসাগু হবে কত? 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। তাহলে 5 3 15, 3 15 45, 45 আর 5 225। এরপর দেখো পরিবেশের প্রশ্নগুলো। 1 নম্বরে কাঁধ থেকে কুনি পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম কি? হিউমেরাস। আচ্ছা, 2-এরটা হচ্ছে একটি বন্য প্রাণীর উদাহরণ কি হবে? না শিয়াল হবে। যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটা হলো কেঁচো। কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়? যক্ষ্মা। কোন অঙ্গের সাহায্যে রক্তে আমাদের সারা ছড়িয়ে কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে? না হৃৎপিণ্ড। কোন ধরনের মাটিতে কাদা ও বালি প্রায় সমান পরিমাণে থাকে? না দোআঁশ মাটিতে। এরপর 3-এরটা দেখো বলেছে তোমার চেনা 2 রকম রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। না একটা হচ্ছে দুধ কেটে ছানা হয়ে যাওয়া, আর একটা হচ্ছে পুকুরের জলে নোংরার সাথে বাতাসের অক্সিজেনের বিক্রিয়া যেটা হচ্ছে, সেটাও এক প্রকার রাসায়নিক বিক্রিয়া। আর 2 নম্বরে বৃষ্টির জল ধরে কী কী কাজে লাগাতে পারা যাবে? না দেখো উত্তরটা বাসন মাজা যাবে, কাপড় কাচা যাবে, চান করা যাবে, পায়খানায় ব্যবহার করা যাবে ইত্যাদি। আর একটা প্রশ্ন রয়েছে মাটি কীভাবে তৈরি হয়? না হাজার হাজার বছর ধরে নদীর পলি সঞ্চয়ের ফলে মাটি তৈরি হয়। এরপর দেখো এসে ছবি দিয়ে দিয়েছে, রং করতে হবে। একটা আমরা করে দিয়েছি, আরটা তোমরা নিজে নিজে করো যেরকম তোমাদের মন হবে। ওকে, তো পুরো ফাইলটা আমরা, উত্তরের ফাইলটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।